আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাসুর এবং সরাসরি যুক্ত হয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। একটা বিষয় তো আমরা দেখছি যে ইনোভেশনের সহযোগী আপনারাও ছিলেন এবং এর আগে মার্চ মাসে যেই জরিপ হয়েছে সেখানেও আপনারা একেবারে প্রত্যক্ষভাবে ছিলেন এবং 6 মাস পরে আবারও যেই জরিপটা হলো সেখানে সরাসরি আপনারা কাজ করেছেন। এই যে জরিপটা হলো সেই জরিপটা আসলে করার উদ্দেশ্যটা কি ছিল এবং কি বেসিসে আসলে আপনারা জরিপটা করেছেন যদি ক্লিয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা তো আসলে প্রায় 15-16 বছর পরে এরকম একটা গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন পেতে যাচ্ছি। তো অনেক দেশেই নির্বাচন নিয়ে যে ধরনের ঘটনা হয় বা নির্বাচন নিয়ে যেই কর্মকাণ্ড হয়, আমাদের কিন্তু আসলে সেটা একেবারেই ছিল না, কারণ আমাদের নির্বাচনগুলো একেবারেই ছিল একতরফা এবং একটা আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্টের মধ্যে। তো আপনি যদি দেখেন পৃথিবীর যে কোনো দেশেই, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যে নির্বাচনগুলি হয় সেখানে একদিকে যেমন ক্যাম্পেইন চলে, অন্যদিকে কিন্তু বিভিন্ন রিসার্চ ফার্ম ভোটাররা কি চাচ্ছে সেটা ইনফ্যাক্ট ভোট হওয়ার 1 বছর আগে থেকেই কিন্তু এ নিয়ে অনেক ধরনের গবেষণা করে, জরিপ করে এবং সেগুলো কিন্তু তুলে ধরে। সেগুলির মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে অনেক রাজনৈতিক দলও কিন্তু আসলে এখান থেকে অনেক ইনফরমেশন নিতে পারে যে কোন দিকে আসলে ভোটাররা তাদের মতামত দিচ্ছে, কোন জায়গাতে আসলে তাদেরকে দুর্বলতা আছে, কোন জায়গায় তারা স্ট্রং। তো সেটা কিন্তু আসলে যে কোনো ডেমোক্রেটিক একটা প্র্যাকটিসের কালচারের মধ্যেই কিন্তু যেটাকে বলা হয় ভোটের আগে জরিপ। এখন ভোটের দিনও কিন্তু আরেক ধরনের জরিপ হয়, যেটাকে আমরা এক্সিট পোল বলি। তো সেই ব্যাপারটা কিন্তু ভেরি মাচ একটা পার্ট অফ একটা ডেমোক্রেটিক একটা সোসাইটির পার্ট হিসাবেই কিন্তু এটা হয় এবং বাংলাদেশে আমরা আনন্দিত যে এই কালচার শুরু হয়েছে। অলরেডি ইনোভেশন 2টা জরিপ করেছে, অন্যান্য অর্গানাইজেশন আছে যেরকম বিআইজিডিও 2টা জরিপ করেছে এবং এগুলোর মধ্যে কিন্তু এমন অনেক ইনফরমেশন বের হয়ে আসছে যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে আমরা খালি চোখে দেখা যায় না। কিন্তু ফাহিম মাসুর, একটা বিষয় একটু জানতে চাই, যেমন আমরা এর আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনে দেখলাম হিলারি এবং ট্রাম্পের যে নির্বাচন, সেখানে কিন্তু যে জরিপটা দেখা গেছে যে হিলারি অনেক ক্ষেত্রে এগিয়েছিলেন ট্রাম্পের থেকে, কিন্তু নির্বাচনে আমরা দেখলাম যে ট্রাম্প কিন্তু আসলে সেখানে জিতে গিয়েছেন। তাহলে এই জরিপের আসলে কি আমরা খুব বেশি ভিত্তি ধরতে পারি? দেখেন, যখনই একটা জরিপে দেখা যায় যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং 1-2% মতো গ্যাপ থাকে এবং তখন কিন্তু আসলে জরিপ কোম্পানিগুলিও বলা হয়, প্রতিষ্ঠানগুলো বলে যে এখানে এরর মার্জিন, যেখানে 1-2% কিন্তু আসলে এক্স্যাক্ট যে হবে নট নেসেসারি। পৃথিবীর কোনো জরিপই এক্স্যাক্ট নাম্বার কিন্তু আপনাকে দিতে পারবে না, একটা ইন্ডিকেশন দিতে পারবে। তো সেই জায়গা থেকে আসলে দিস ইজ এ ভেরি কমন থিং দ্যাট জরিপে হয়তো কোনো একটা দল একটু এগিয়ে আছে, যতটুকু এগিয়ে আছে এক্স্যাক্ট যখন ভোট হবে তখন হয়তো ওখান থেকে একটু 19-20 হবে। এবং পার্টিকুলারলি আপনি যেই উদাহরণটা দিলেন ট্রাম্প এবং হিলারির ক্ষেত্রে, ইলেকশনটা কিন্তু ওয়াজ ভেরি ক্লোজ। তো সেইখানে কিন্তু আসলে 1% এধার ওধার হলেই কিন্তু আপনার রেজাল্টও আসলে পাল্টে যায়। তো বাট তারপরও কিন্তু জরিপ হয় এবং জরিপে এক ধরনের ট্রেন্ড কিন্তু বোঝা যায়। কিন্তু আপনারা তো দেখেছি যে এর আগে 5,000 মানুষের মধ্যে করেছেন, 6 মাস পরে 10,000 মানুষের মধ্যে। গতবারও 10,000-এর বেশি 10,000 ছিল। তাহলে এই যে 10,000 মানুষ, আসলে আমাদের ভোটার তো প্রায় 12 কোটির উপরে, তাহলে এই 10,000টা আপনারা কিভাবে আসলে সিলেক্ট করলেন? এর টোটাল জিনিসটাই কিন্তু আসলে হয় একটা র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে। আমেরিকা তো আপনি যে উদাহরণ দিলেন, সেখানেও কিন্তু আসলে এই তাদের 35 কোটি মানুষ আছে, সেখানেও দেখবেন আপনি 1,500-2,000 ম্যাক্সিমাম 3,000 স্যাম্পলিংয়ের উপরই হয়। মেইন ব্যাপার স্যাম্পলিং কত বড় স্যাম্পল সেটা না, মেইন ব্যাপার হচ্ছে স্যাম্পল যেগুলি কালেক্ট করা হলো সেটা কতটুকু সায়েন্টিফিক্যালি করা হয়েছিল। এই পার্টিকুলার জরিপের ক্ষেত্রে কিন্তু 64টা ডিস্ট্রিক্ট থেকেই নেওয়া হয়েছিল, বিভিন্ন বয়সের, জেন্ডার, মেল ফিমেল, বিভিন্ন প্রফেশনের সব কিছুকে মিলে কিন্তু, যেটা আমাদের ন্যাশনাল যেই ডেমোগ্রাফিক প্যাটার্ন সেটাকে ফলো করেই কিন্তু আসলে এই স্যাম্পলের মানে বিভিন্ন পয়েন্ট আসলে নেওয়া হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু এই জিনিসটা ছিল এবং একেবারেই পুরোপুরি সায়েন্টিফিক ওয়েতেই করা হয়েছিল এবং খুব ট্রান্সপারেন্ট ওয়েতেই করা হয়েছে। ভোট দেওয়ার সিদ্ধান্তহীনতা নিয়ে আপনারা একটা প্রকাশ করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে 32.6% মানুষ কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছে, যেটা গত 6 মাস আগেও কিন্তু আমরা আর একটু কম দেখেছি, 29-এর আশপাশে ছিল। অর্থাৎ এই যে সিদ্ধান্তহীনতা, সেটা আসলে দিন দিন কেন বাড়ছে? মানে আপনাদের কথাবার্তায় আসলে কি পাওয়া গেছে সেটা? আপনার এই প্রশ্নের উত্তর হবে যে আগের থেকে ভোট হয়তো এখন অনেক কম্পিটিটিভ হচ্ছে। আজ থেকে 6 মাস আগে কিন্তু অনেকের ক্ষেত্রেই আসলে ভোটটা, বাংলাদেশের ভোটটা অলমোস্ট একতরফার একটা ব্যাপার হওয়ার
এক ধরনের কথাবার্তা হচ্ছিল। এখন কিন্তু আমরা দেখছি যে এক ধরনের কম্পিটিশন, মেইনলি হয়তো বিএনপি এবং জামাতের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, অনেকে হয়তো এখনও ঠিক করতে পারেনি ফাইনালি। বাট আমি একটু যদি ব্যারিস্টার ফুয়াদের ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন বলেছেন, একটা হচ্ছে যে কেন আওয়ামী লীগের যে জিনিসটা 14% ছিল 6 মাস আগে, বাড়লো কেন? কেন আরও 4% বাড়লো? ওয়ান অফ দ্য মেজর রিজন, 6 মাস আগে কিন্তু আমরা যখন সার্ভে করেছিলাম তখন একটা বড় অংশ কিন্তু তারা বলেনি যে তারা আসলে কাকে ভোট দিতে চায়, মানে একেবারেই প্রকাশ করেনি। একটা তো সিদ্ধান্তহীনতা আছে, আরেকটা হচ্ছে অনেকে ডিসিশনও নিয়েছিল বাট তারা বলতে চায়নি। আমরা কিন্তু এইবার দেখেছি তারা একটু হয়তো একটু বলার ব্যাপারে অস্বস্তিটা তার কম, এবং তাদের একটা মোটামুটি একটা অংশ এবার বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে। এই জন্য দেখবেন আপনি বিএনপি বা জামাতের ভোটটা কিন্তু গত 6 মাস আগেও বিএনপি অ্যারাউন্ড 41% ছিল, জামাতও কিন্তু 30%-এর আশেপাশে ছিল। তাদের ভোটটা কিন্তু ওই জায়গাতেই আছে। হয়তো আওয়ামী লীগের ভোটটা কিছুটা বেড়েছে, এটার মেইন কারণ এমন না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো কারণে এই সরকারের উপরে লোকজনের আস্থা কমে গেছে বা তারা মানে জুলাইয়ের এগেনস্টে চলে যাচ্ছে। তারা হয়তো আগে থেকেই আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথেটিক ছিল, আগে হয়তো বলার ব্যাপারে অস্বস্তি বোধ করত, এখন হয়তো সেটা একটু তারা ওপেনলি হয়তো তারা বলছে। দিস নাম্বার ওয়ান। বাট আরেকটা ব্যাপার ব্যারিস্টার ফুয়াদ খুব ইন্টারেস্টিংলি পয়েন্ট আউট করেছেন যে ডাকসু ইলেকশনের ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে রেজাল্টটা এক ধরনের, আবার আমাদের এই ক্ষেত্রে হয়তো দেখছি অন্যরকম, যে বিএনপি এখানে প্রায় 10%-এর বেশি আগিয়ে আছে, ডাকসু ইলেকশনে কিন্তু উল্টো। এটার একটা ভেরি ইন্টারেস্টিং, আমরা কিন্তু যখন ভোটের এই জিনিসটা প্রকাশ করি তখন কিন্তু টোটাল বাংলাদেশের 40% বা টোটাল ভোট যারা দিবে বলেছে, কোথায় দিবে 40% সেটা যেরকম পাবলিশ করেছি, আবার কোন কোন বয়সের কোন কোন লোকজন এবং কোন এডুকেশন বেজের কারা কোন দিকে আসলে ঝুঁকে আছে সেটাও দেখেছি। আপনি যদি দেখেন ভেরি ইন্টারেস্টিংলি, জেনজি মানে 18 থেকে 28 বছরের যে সকল ভোটার আছে তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের পার্থক্য কিন্তু খুব বেশি নাই, হ্যাঁ, মাত্র 1-2%। ওয়ারাস যারা একটু বয়স্ক তাদের মধ্যেই কিন্তু পার্থক্যটা বিএনপি 15% বেশি এগিয়ে আছে। তো সেই জায়গাটাই কিন্তু আসলে মেইন ব্যাপার, যে এবং ডাকসু কিন্তু আসলে ওই জেনারেশনটাই রিপ্রেজেন্ট করছে, জেনজিটাই রিপ্রেজেন্ট করছে, এবং সেখানে কিন্তু আলটিমেটলি বিএনপি আর জামাতের মানে আমাদের সার্ভে অনুযায়ী পার্থক্য বেশি নেই। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার, যে দেখা যাচ্ছে যত বেশি পড়াশোনার লেভেল বাড়ছে, মানে হয়তো স্নাতক বা সেই স্টুডেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে জামাত অনেক ক্ষেত্রে বিএনপি থেকে এগিয়ে আছে। আমি যদি উদাহরণ দিই, স্নাতক যারা পড়ছে সেক্ষেত্রে কিন্তু জামাতে ইসলামী প্রায় 39% আমাদের সার্ভে অনুযায়ী হয়েছে, আর বিএনপি 32%। দেখা যাচ্ছে যে এখানে এডুকেটেড গ্রুপটার মধ্যে জামাতের আধিপত্য বেশি। তো ডাকসু বলি বা আমাদের বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু এই গ্রুপটাই আসলে মানে ভোট দিয়েছে। তো আমার কাছে কিন্তু মনে হয় যে আমরা আসলে যারা জরিপের সাথে সম্পৃক্ত থাকি বা ছিলাম, আমাদের জন্য কিন্তু ডাকসু বা জাকসুর ইলেকশনের রেজাল্টটা একেবারেই সারপ্রাইজিং না, কারণ আমরা কিন্তু দেখছিলাম এই ট্রেন্ডটা যে ইয়াঙ্গার পপুলেশন অফ দ্য সোসাইটি এবং পার্টিকুলারলি একটু যারা এডুকেটেড তারা কিন্তু দেখা যাচ্ছে যে যত না বেশি বিএনপির দিকে ঝুঁকে আছে তার থেকে বেশি কিন্তু জামাত বা শিবিরের দিকে তারা একটু ঝুঁকেছে। কী কারণে সেটা অন্য আলোচনার বিষয়, বাট দিস ইজ ফ্যাক্ট। এবং আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোকেও এই বাস্তবতাটা বুঝে তাদের পরিকল্পনাগুলি করাটা জরুরি। নতুন যে দলটি আসছে, একেবারে বলা যায় যে তরুণদের হাত ধরে এনসিপি, সেখানে মাত্র 4% ভোট দিতে চায় মানুষ, এবং একটা বিষয় আমরা দেখেছি যেমন ডাকসু কিংবা জাকসুর ক্ষেত্রেও আসলে একই অবস্থা, কি বলবেন? না দেখেন, এনসিপি তো একেবারেই নতুন পার্টি, এবং এর লিডারশিপ থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু দেখবেন তরুণদের একটা আধিপত্য। তো তারা যে আসলে মানে পুরা সোসাইটি সবার সাথে কানেক্ট করার, সত্যি কথা বলতে এখন হয়তো তারা সময়ও পায়নি, কারণ এটা তো আসলে মাত্র 4-5 মাস হলো তাদের যাত্রা শুরু হয়েছে। তো সেই জায়গাটাতে আসলে ফ্র্যাঙ্কলি যদি বলেন 4-5% ভোট তারা এখনও পাচ্ছে, মানে ওই অর্থে আওয়ামী লীগ বাদ দিলে তারা অলরেডি থার্ড বা ফোর্থ একটা রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে ইস্টাবলিশ করতে পেরেছে। এটা কিন্তু আমি মোটামুটি এটাকে যথেষ্ট পরিমাণ একটা অ্যাচিভমেন্টই মনে করি। এখন অনেকের হয়তো এক্সপেকটেশন ছিল তারা আরও অনেক ভালো করবে, যেহেতু তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে বা তাদের অনেকের নেতৃত্বেই আসলে জুলাই
অভ্যুত্থানটা হয়েছিল। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, এবং এটা আমরা ডাকসুতেও দেখেছি, ব্যারিস্টার ফুয়াদ যেটা বলল, যে এই গ্রুপটা তো আসলে বেশ এবং আমরা দেখলাম যে এদের এই তরুণদের মধ্যে কিন্তু আসলে সিদ্ধান্তহীনতার ব্যাপারটা সবচেয়ে বেশি। এবং আমরা কয়দিন আগে যে 3 দিন জেনজির ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, জেনজি এবং তরুণদের মধ্যে গত 3 দিন আগে যে আরেকটা সার্ভে হয়েছিল, ইনোভেশনারি সার্ভের প্রথম পার্টটা হয়েছিল, ওখানে কিন্তু আমরা দেখছিলাম যে তরুণদের মধ্যে কিন্তু আবার খুব তাড়াতাড়ি বিভিন্ন ব্যাপারে তাদের হতাশাও বেশি। তারা দে আর মাচ মোর সেন্সিটিভ টু হয়তো কোনো সমস্যা হচ্ছে সোসাইটিতে, যেটা দেখছি আবার আমরা গ্রামের মধ্যবয়সী মানুষজন কিন্তু অত তাড়াতাড়ি কোনো ব্যাপারে হাইপার হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তো সেইটা স্বাভাবিক। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ট্রেন্ড হয়তো তাই বলছে যে যেটা ডাকসু ইলেকশনে দেখা গেছে যে তরুণদের এই অংশটুকুকে সামহাও হয়তো জামাত বা শিবিরের যেই স্ট্রাকচারটা আছে বা অ্যাটলিস্ট তাদের যে কমিউনিকেশনটা আছে, সেটা হয়তো তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করতে পেরেছে। অতএব এনসিপির যেই সাপোর্ট বেসটা কিছুটা তারা লুজ করেছে, হয়তো এটা মেইনলি জামাতের দিকে গেছে। এবং হয়তো এই জিনিসটাকে আমার কাছে মনে হয় যে এনসিপির লিডারশিপও আসলে একটু রিয়েলাইজ করা উচিত যে তাদেরকে আসলে আরও বেশি সেই ইস্যুগুলি নিয়ে আসলে কাজ বেশি করতে হবে, যেগুলো আসলে তরুণদের যেই তাদের হতাশার জায়গাটা আসলে আনতে পারে। যেমন একটা বড় জায়গা এবারও আমরা দেখেছি যে ভোটের ক্ষেত্রে বেকারত্ব, যখন বলা হয়েছে যে নেক্সট গভর্নমেন্টের কাছে তাদের এক্সপেকটেশন কি, তার মধ্যে কিন্তু নতুন কর্মসংস্থান প্রথম 2-3টার মধ্যেই তাদের প্রায়োরিটি ছিল। তো এনসিপি আন্দোলনটাও আসলে কোটাকে ঘিরে, অ্যাবসলিউটলি। তো এনসিপির মতো একটা তরুণ দলদের কাছে হয়তো তরুণদের প্রত্যাশা ছিল যে তারা এই ব্যাপারে খুব স্পেসিফিক রোড ম্যাপ একটা দিবে। তো সেটা অনেক ক্ষেত্রে হয়তো তারা পূরণ করতে পারেনি বা নিজেদের মধ্যে অনেক ক্ষেত্রেই অনেক প্রশ্নর সম্মুখীন হয়েছে। বাট আমি মনে করি তারপরও এখনও জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে স্টিল 4 থেকে 4.5% মতো ভোটার এই দলের উপরে আস্থা রাখছে। সেটা কিন্তু এক সেন্সে খুব ছোটও না। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা নিয়ে আসলে একটা বড় অংশের উদ্বেগ আছে এবং সেটা বছরব্যাপী আমরা দেখেছি। এবং 32% উপরে কিন্তু মানুষ আসলে আইন শৃঙ্খলা যেই বিষয়টা সেটা নিয়ে উদ্বিগ্ন। অর্থাৎ আগামী যেই নির্বাচন, সেটা বলা যায় যে হয়তো 4 মাস পরে কিংবা 5 মাস পরে সর্বোচ্চের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। কি বলছে, আপনারা আসলে যাদের সঙ্গে কথা বলছেন তারা কি আসলে নির্বাচনের আগে এই পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট? এটা আমাদের যেই রিপোর্টের ফার্স্ট পার্ট 3 দিন আগে যেটা পাবলিশ হলো, সেইখানে কিন্তু এই নির্বাচনের পরিবেশ নিয়েই প্রচুর প্রশ্ন ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, প্রায় 50%-এর বেশি মানুষজন মনে করে যে আসলে আইন শৃঙ্খলা একটা বড় সমস্যা। কিন্তু আবার এর সাথে কিন্তু তারা কিন্তু আইন শৃঙ্খলা এই সমস্যার জন্য তারা কেউ বলেনি যে তারা ভোট দেওয়ার ব্যাপারে তারা খুব শঙ্কিত। আপনি একটু আগে যেটা বললেন, প্রায় 90%-এর বেশি মানুষ আসলে ভোট দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। তো সেটা কিন্তু একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় মনে রাখা উচিত, এবং আমরাও দেখেছি আমাদের সার্ভেতে, যে মানুষজনের আসলে এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে তাদের যে পারসেপশন, সেটা কিন্তু আসলে একটা বড় অংশ ড্রাইভ করে পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়া। এবং তারা দেখছে, যখন আমরা প্রশ্ন করেছিলাম তুমি মনে করছো যে আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, তুমি আসলে এই ইনফরমেশনটা কোত্থেকে নিচ্ছ, দেখা যাচ্ছে যে একটা মেজরিটি 50%-এর বেশি আসলে সোশ্যাল মিডিয়া থেকে নিচ্ছে। যখন বলা হয়েছিল তোমার কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই টাইপের সমস্যা ফেস করার, ম্যাক্সিমাম 15% বলেছে তাদের ব্যক্তিগত বা পরিবারের কোনো অভিজ্ঞতা আছে। তো দেখা যাচ্ছে যে এখন যে কোনো জিনিস কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার জন্য অনেক বেশি অ্যাম্প্লিফাই হয়। আমি বলছি না যে আইন শৃঙ্খলার পরিস্থিতির সমস্যা নেই বা উৎকণ্ঠা হওয়ার কারণ নেই, বাট অনেক ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা নর্মাল আজকাল তো সবই আসলে অনলাইন, ট্র্যাডিশনাল মিডিয়াও তো আসলে অনলাইন সেন্ট্রিক। তো সেই জায়গাটা একটা বড় রোল প্লে করে কিন্তু। এবং এটার কিন্তু আবার ওইটাও ব্যাপার আছে, যখন আমরা ইলেকশন হবে তখন আসলে সোশ্যাল মিডিয়া কি রোল প্লে করবে সেটাও কিন্তু আমরা আমাদের সার্ভের মধ্যে দেখেছিলাম। এবং আমাদের কাছে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স এবার আসলে আগে যেটা ছিল কোন রাজনৈতিক দল কত বেশি জনসমাগম করছে, কত মিটিং মিছিল করছে, সেটা হয়তো একটা বড় ব্যাপার ছিল। এইবারের ইলেকশনে এটা খুব পরিষ্কার যে যারা আসলে সোশ্যাল মিডিয়ার এই পারসেপশনটা ভালোভাবে ম্যানেজ করতে পারবে বা অ্যাগ্রেসিভলি তারা ইউজ করতে পারবে,
তারা হয়তো অন্য অন্য প্রতিপক্ষ থেকে একটু এগিয়ে যাবে, তো সেটা একটা বড় ব্যাপার।